এই জিনিসটা কি বুঝছি? কিউব হবে কখন? সবাই বলো একটু, কিউব হবে কখন এন এর মান? যখন ব্যাসার্ধ ব্যাসার্ধের সমবেত কথা উল্লেখ বড় থাকলে। হয়। হ্যাঁ, এই জায়গায় সবাই ভুল করো, এই জন্য বারবার বলতেছি। তো একটু খেয়াল করো। প্রথমেই হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মে আমি কি কি দেখাবো, যা যা দেখাবো এখানে আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি যা যা দেখাবো এগুলাই এনাফ। এগুলার বাইরে যদি কিছু দেখতে চাও তুমি দেখে নিও, বাট এগুলাই হচ্ছে এই টপিক গুলা যেগুলো আমি ধরাই দিব তোমাদেরকে, যেগুলো প্রবলেম সলভ করাই দিব, এগুলো অবশ্যই অবশ্যই দেখবা। আচ্ছা, প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করো। এগুলা প্রচুর পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায়। কৃষি বলো, তুমি গুচ্ছ বলো, যে কোনো ইউনিভার্সিটিতে। তো পারদ ও কাচের স্পর্শ কোণ থেটা হলে, তাহলে পারদ এবং কাচের ক্ষেত্রে, পারদ এবং কাচের ক্ষেত্রে ডেফিনেটলি কাজটা কি? ভেজে না। এটা আমরা সবাই জানি, ভেজে না। ঠিক আছে, যদি না ভেজে তাহলে কি হয়? না ভেজলে কি হয়? স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কি আসলে? 90 ডিগ্রি থেকে বেশি, 180 থেকে কম। তাহলে আনসার হচ্ছে ডি। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেন একটু খেয়াল করো। পানির উপরিতলে রাখা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, আচ্ছা একটু খেয়াল করো, 3 সেন্টিমিটার দীর্ঘ সুইকে টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? তো আমরা সবাই এই এক্সপেরিমেন্টটা হয়তো করছি। পানির মধ্যে একটা সুই ফালাইলে আসলে সেখান থেকে কিভাবে কি করা হয়। তো তো এটা কিভাবে করবা? সর্বাধিক কত বল দরকার? তো আমরা জানি কি, টি সমান কত? টি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এল। তো আমাদেরকে বলছে কত বল দরকার, তার মানে এফ। তাহলে এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু টি ইন্টু এল। তাহলে এটা নর্মালি হচ্ছে আমরা টি ইন্টু এল করে দিলেই হয়ে যায়। তাহলে টি টি এর মান কত অ্যাকচুয়ালি? দেখো, টি হচ্ছে অ্যাকচুয়ালি 72। ওকে। আর এখানে এই যে এলটা আসলে কই? এই যে এল, এলটা হচ্ছে 3। 3 ডিভাইডেড বাই সেন্টিমিটারকে মিটার নিতে হবে 100। তো আমাকে একজনে বলো, এখানে কি কোনো ভুল টুল হয়েছে? অবশ্যই হয়েছে। পানির উপর তুলে রাখা 3 সেন্টিমিটার সুইকে টেনে তুলতে সর্বাধিক কত বল দরকার? এখানে এলটা হবে 2L। কারণ কি, এখানে দুইটা তল আছে অ্যাকচুয়ালি। দেখো, একটা সুইকে যদি আমরা রাখি, পানির হচ্ছে একটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা গামলা, গামলার মধ্যে মনে করো পানি আছে। তো পানির মধ্যে যদি আমরা সুইটাকে রাখি, তাহলে সুইটাকে রাখলে আসলে তার তল তল কয়টা কাজ করে? একটা নিচের দিকে, একটা হচ্ছে উপরের দিকে। তাহলে দুইটা তল আসলে তার এখানে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের 2L হবে। তো এটা হচ্ছে 2। তাহলে এটা আনসার কত হবে? 3 দুগুণা 6। 6 আর 72 কত? 6 ইন্টু 72 কত? এটা মুখে মুখে বলা বলা উচিত তোমাদের। এটা করলে আমাদের সলিউশন চলে আসবে। 6 ইন্টু 72 কত? 32। 432। আর এখানে এখানে কত? 10⁻², না? তাহলে 10⁻², হলে কত? 4.32, না? তাহলে 4.32, আর সাথে হচ্ছে পৃষ্ঠটানের কত? পৃষ্ঠটানের হচ্ছে 10⁻³ তাহলে আনসার কত হবে? আনসার হবে অ্যাকচুয়ালি 4.32 10⁻³ নিউটন। আচ্ছা, এটা সবাই আশা করি বুঝতে পারছি। তারপরটি খেয়াল করো, এখানে কি আছে? এই যে কোন পৃষ্ঠটি, কি বলছে এখানে, কোনটি পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কিভাবে বের করে? এটা মুখস্থ করার দরকার নাই, পরীক্ষার হলেই বসে বের করে ফেলতে পারবা। কিভাবে একটু খেয়াল করো। তো আমরা জানি কি, টি ইকুয়ালস টু কি, এফ ডিভাইডেড বাই এল। তাহলে এফ এর ক্ষেত্রে আমাদের মাত্রা কি মনে আছে সবার? এম এল, টি ইনভার্স টু। নিচে হচ্ছে এবার আবার এল, তাহলে এল এল কাটা এখানে থাকতেছে কি বলতো? থাকতেছে ছিল এম, এম কি, এম টি ইনভার্স টু। এটা অবশ্যই মুখস্থ করে রাখবা, পরীক্ষার হলে না রাখলেও প্রবলেম নাই, এইভাবে করে দিয়ে আসবে। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এখানে কি আছে? এখানে একটু ওয়েট। ওকে, ওকে। খেয়াল করো যে বিকৃতি নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে, যে দৈর্ঘ্য বিকৃতি, কিন্তন মোচন বিকৃতি, আয়তন বিকৃতি, 3 ধরনের বিকৃতি আছে। তো এগুলো অবশ্যই অবশ্যই এগুলা পরে নিবা, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তোমাদের সময় হয়তো দেখা গেল যে যারা কৃষি পরীক্ষা দিবা, কিংবা যারা জিএসটি পরীক্ষা দিবা, কিংবা যারা রাজশাহী ইউনিভার্সিটি, নানান ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তারা দেখবা যে একটা ভালোই থিওরিটিক্যাল পার্ট এখানে আসে পরীক্ষায়। তো এগুলো তোমরা বাদ দিবা না, এগুলো অবশ্যই অবশ্যই দেখবা যে বিকৃতি কোনগুলারে কি বলে। অবশ্যই একটু বিতর্কত ব্যাপারগুলো একটু দেখে যাও। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, এখানে বিকৃতি বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি বিকৃতি বলতে বোঝায় যে তার আগের দৈর্ঘ্য, মানে মোট যে দৈর্ঘ্যটা আর কি, ওই দৈর্ঘ্য আর যেটা হচ্ছে বাড়ছে কিংবা যেটা পরিবর্তন হয়েছে তার যে অনুপাত। তো এটা যদি আমরা জানি তাহলে পরবর্তী সব ম্যাথ আমরা করতে পারি। আচ্ছা, তো হুকের সূত্র যেটা ছিল সেটা হলো পিরন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে এটার থেকে আমাদের পরবর্তী সব ম্যাথ গুলো আসে অ্যাকচুয়ালি। তাহলে পিরন বাই বিকৃতি, এটা হচ্ছে স্থিতিস্থাপক ধ্রুবক, যেটাকে বলে আসলে ইয়ং এর গুণাঙ্ক, যেটাকে বলে, যেটাকে অ্যাকচুয়ালি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি কি, উপরে হচ্ছে পিরন। কে বলতে পারবা পিরন মানে কি? পিরন মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার ক্ষেত্রফলের রেসপেক্টে কতটুকু ফোর্স কাজ করতেছে। তাহলে এফ ডিভাইডেড বাই এ। আর তার হচ্ছে, তার কি বলা যায়, বিকৃতি মানে কি বলতো? বিকৃতি মানে কি হবে? যদি একটা দৈর্ঘ্য হয়
এল, এল যদি তাকে আমরা টাইনা লম্বা করি, মনে করো একটু পরিমাণ টাইনা লম্বা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি তার পরিবর্তন হয়েছে কতটুকু? পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি এই যে ডেল এল। সো এখান থেকে তার বিকৃতি হবে কি ডেল এল ডিভাইড বাই এল। এতটুকু তো জানি সবাই, তাই না? নাকি জানি সেটা? তাহলে জি এটা হলো ভাইয়া। ডিভাইডেড বাই এল। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা আসবে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তো এই ব্যাপারটা দিয়ে আমরা পরবর্তী ম্যাথ গুলো করে ফেলবো। আচ্ছা, ওকে। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আমি এগুলো দেখাচ্ছি আগে। আচ্ছা, আগে তোমাদের এই জিনিসটা একটু দেখাই, তোমরা সবাই একটু খেয়াল করো। এখানে তো এই ফর্মুলাটা পাইলাই। তো এম ভর যদি থাকে, তাহলে এম ভর যদি থাকে এক্ষেত্রে কি করবা? তাহলে এম ভর থাকলে এই জায়গায় যে ওয়াই ইকুয়ালস টু যেটা ছিল যে এফ এল ডিভাইডেড বাই এ এল, তাহলে এই ক্ষেত্রে এফটা যদি কোন একটা যদি জিনিস যদি ঝুলানো থাকে, কোন একটা ভর যদি ঝুলানো থাকে, তার ভর হচ্ছে এম। তাহলে ঝুলানো থাকলে তার ঝুলানোর কারণে যে বিকৃতিটা ঘটবে, সেই ক্ষেত্রে তার এই ফোর্সটা কাজ করবে। তাহলে এখানে হবে এফ ইকুয়ালস টু নিচের দিকে জি কাজ করতেছে, এফ ইকুয়ালস টু হবে এম জি। তাহলে কখনো যদি তোমাদেরকে এফ এর মান না দেওয়া থাকে, শুধু যদি বলে যে ঝুলন্ত ভর দেওয়া থাকে, তাহলে এফ ইকুয়ালস টু এম জি দিয়ে আমাদের এই এফটা ফুলফিল করা যায়। তাহলে এটাই হচ্ছে এখানে ডিফারেন্স, বাকিগুলো তো সেম থাকবে। এ এল। আচ্ছা, পরবর্তীতে একটু খেয়াল করো, ঘনত্ব টনত্ব লাগবে না আপাতত। আর এই যে ইলাস্টিক লিমিটের মধ্যে পীড়ন বিকৃতি গ্রাফ, এই গ্রাফটা সম্পর্কে সবার একটু আইডিয়া থাকা উচিত। তাও আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, যে এই হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে আমাদের ধরো পীড়ন, ঠিক আছে? এদিকে হচ্ছে আমাদের স্ট্রেস, আর এদিকে হচ্ছে, আচ্ছা বাংলাতেই লিখি যেহেতু বাংলাতে আসে তোমাদের, আমাদের ভার্সিটিতে কোনো বাংলা নাই। তো পীড়ন এটা হচ্ছে বিকৃতি, ঠিক আছে? তাহলে পীড়ন বাই বিকৃতি এর ক্ষেত্রে বলতো ইলাস্টিক লিমিটের ভিতরে, মানে যতটুকু পর্যন্ত তার প্লাস্টিসিটি আছে ততটুকু পর্যন্ত তার এই যে কি বলা যায় রেখাটা, সেটা কি হবে? সরল রেখা হবে না? তাহলে এতটুকু হচ্ছে তার কি, এতটুকু তার হচ্ছে ইলাস্টিক লিমিট তার আছে, মানে এইখান পর্যন্ত সে তাকে ছেড়ে দিলে আবার জায়গায় চলে যাবে। তাহলে বাকিটুকু যদি আর একটু তার যদি তার বিকৃতি যদি ঘটানো হয়, তাহলে যেটা হয় অ্যাকচুয়ালি এই যে এইভাবে এইভাবে চলে আসে। তো এতটুকু পর্যন্ত মাথায় রাখবা যে এখান থেকে যেই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে তার কি, এতটুকু ছাড়া হচ্ছে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট। এর পরবর্তীতে যদি টানা হয়, তাহলে অ্যাকচুয়ালি তার ইল পয়েন্ট থেকে শুরু করে বাকিগুলা যাই হোক, গুলা এত পেছাল পারতে হবে না, এতটুকু মাথায় রাখো। প্রথম কোশ্চেন আছে কি দেখো, যে 1 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রচ্ছদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বাড়ালে তাহলে কত বল প্রয়োগ করতে হবে? বাড়াতে কতটুকু বল প্রয়োগ করতে হবে? তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এই আমাদেরকে দেখো ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা জানি কি, নর্মালি কি জানি আমরা? আমরা জানি অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে এখান থেকে যদি আমরা এফ বের করি, তাহলে কি হবে? ওয়াই এ এল ডিভাইডেড বাই নিচে হচ্ছে শুধু এল। তাহলে এখানে যদি আমরা একটু হিসাব করি, কত আসবে? ওয়াই এর মান কত? 2 × 10⁻11 ইন্টু এ, আমাদের পশ্চাৎপদের ক্ষেত্রফল কত? মিলিমিটার স্কোয়ার আছে, তাহলে 1 × 10⁻, মাইনাস কত হবে বলো তো? 1 × 10⁻, কত হবে? মাইনাস কিউব হবে সিক্স না? ভাইয়া, 6 হবে। 6 হবে। আর এখানে কি আছে আবার? ছোট এল, ছোট এল মানে কত? 5% বাড়াতে, তার মানে আমাদেরকে বলছে এল এর মান হচ্ছে 5/100 × এল। তাহলে এটাকে লেখা যায় 5/100 × এল, নিচে হচ্ছে এল। তাহলে এখান থেকে যদি আমরা একটু কাটাকুটি করি, এটা এটা বাদ, তাহলে এখান থেকে থাকবে কি বলো? এখান থেকে থাকবে অ্যাকচুয়ালি এই যে এই এখানে কত আছে? 100। তাহলে 100 এখান থেকে যদি আমরা কাটা দিই, তাহলে এখানে থাকবে কত? কত থাকবে বলো? এখানে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি 9। তাহলে 2 × এদিকে একটু খেয়াল করো, এখানে আছে কত? 5। তাহলে 5 আর এখানে কত? 2। 5 × 2 = 10। তাহলে 10 থাকলো এখানে। আর এই যে এই 100 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখান থেকে কত হবে? এখানে হবে 10⁻9। আর এখানে আবার আছে কি? এখানে আছে 10⁻−6। তাহলে এখানে মাইনাস করে দাও। তাহলে 9 থেকে 6 মাইনাস করে দিলে কি হয়? কিউব। তাহলে আমার অ্যাকচুয়ালি কত হয়? 10 × 10⁻, কত? কিউব। তাহলে কিউব থাকলে এখানে কি হয় অ্যাকচুয়ালি? 10⁻4। তাহলে আনসার হচ্ছে ডি। আশা করি আমরা প্রবলেমটা বুঝছি। পরে দেখো, পীড়ন আর স্ট্রেসের মাত্রা কোনটি? পীড়ন এবং পীড়নের মাত্রা, সরি, পীড়ন মানেই তো স্ট্রেস। তো পীড়নের মাত্রা আসলে কোনটি? এখান থেকে কি কোনটা আসলে বলো তো? পীড়ন মানে কি? পীড়ন মানে আমরা জানি যে এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ ডিভাইডেড বাই এ মানে কত? এই মাত্রা তোমরা নিজেরা বের করতে পারবা আই থিঙ্ক, নাকি বের করে দিতে হবে? পারবা না? তাহলে এটা হবে এম পারবো ভাইয়া। ইনভার্স 2, এখানে হচ্ছে এ মানে কত? এ মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখানে কোনটা বলো তো?
L−1 T−2। তাহলে এই যে এটা হচ্ছে এ নাম্বার আনসার। পরবর্তী কোশ্চেন খেয়াল করো, যে 10 সেন্টিমিটার লম্বা, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এত মিটার লম্বা মানে এল এর মান দিছে, আর এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার, দেখো একটি তামা ও একটি লোহার তারকে, তাহলে একটি তামা একটি লোহার তারকে জোড়া লাগিয়ে কত 10 সেন্টিমিটার করা হলো। জোড়া লাগানো তারটির বল প্রয়োগ করে লম্বা করা হলো। তাহলে লম্বা করে বলছে, তার মানে বুঝছো তো যে একটা তামা একটি লোহার তারকে জোড়া লাগিয়ে লম্বা করা হয়েছে, যার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হয়। বুঝছো? তখন বলছে যে লোহা ও ইয়ং এর গুণাঙ্কের 2 গুণ হলে, তাহলে লোহা ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের 2 গুণ হলে, তার মানে কি দেখো, আমরা যদি ওয়াই এস কে বা ওয়াই এফ ই মানে হচ্ছে লোহা, আর ইয়ং এর গুণাঙ্ক আর কি বলছে, তামা, তাই তো? তাহলে ওয়াই কপার হচ্ছে তামা। তো আমাদেরকে কি বলছে, অ্যাকচুয়ালি শর্ত দিছে ওয়াই লোহা হচ্ছে তামার ইয়ং এর গুণাঙ্কের 2 গুণ, তাহলে 2 ইন্টু কত, ওয়াই ইন্টু কপার। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে বলছে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধি কত, তার মানে হচ্ছে আমাদের এল এফ ই ডিভাইডেড বাই এল কপার, এটার অনুপাত কত, যেহেতু অনুপাত দিছে। একটা জিনিস খেয়াল করো তো, এখানে এখানে এফ দুইটার ক্ষেত্রে কি এফ সেম না? খেয়াল করো তো, এখানে কি ফোর্সের কথা বলছে? ফোর্স তো সেমই বলছে, তো আমরা ধরে নিব যে দুইটার ক্ষেত্রে ফোর্স সেম এখানে। তারপর আর কি সেম বলো তো? এখানে তাদের এত ব্যাসার্ধ বিশিষ্ট এবং জোড়া লাগিয়ে দৈর্ঘ্য এত সেন্টিমিটার করা হলো। তাহলে জোড়া লাগানোর পরে দৈর্ঘ্য এতটুকু করা হয়েছে, দুইটার ক্ষেত্রে সেম, তার মানে এল এবং এল ড্যাশ মানে হচ্ছে কপার এবং লোহার ক্ষেত্রে তাদের দৈর্ঘ্যটাও সেম। তাহলে দৈর্ঘ্য সেম, ফোর্স সেম। তাহলে এখানে ইয়ং এর গুণাঙ্ক, তাহলে দেখো এই যে আমাদের শুধুমাত্র ওয়াই ওয়াই যে ইয়ংটা যেটা আছে এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এটা জানি কি, আমরা জানি যে ওয়াই ইকুয়ালস টু এফ এল ডিভাইডেড বাই এ এল। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেহেতু ব্যাসার্ধ সেম, আবার দৈর্ঘ্য সেম, তাহলে তার ক্ষেত্রফলটা কি সেম হবে না ভাইয়া? রেসপন্স করো, সেম হবে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সেম হইলে এখানে আমাদের দেখো এই জিনিসগুলো সবগুলা হচ্ছে কনস্ট্যান্ট থেকে গেল দুইটার ক্ষেত্রেই। তাহলে আমার শুধু ভেরি করতেছে ইয়ং এর গুণাঙ্ক আর এল। তাহলে এখান থেকে যদি আমি বলি এল এফ ই ডিভাইডেড বাই এল কপার সময় আমি লেখা, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে এখান থেকে লেখা যায় না যে অ্যাকচুয়ালি এল, বা আমাদেরকে বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে আমরা আসলে আহ এখানে ইয়ং এরটা লিখি, তাহলে ইয়ং লেখা যায় কি, ইয়ং কপার ডিভাইডেড বাই ইয়ং এফ ই। তাহলে এটা কি লেখা যায়? এই শর্তটা কি বুঝছো সবাই কিভাবে লিখছি? এটা বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এখানে কপার বাই এফ এটা কিভাবে লেখা যায়? এখানে যদি আমি লিখি, দেখি যে ওয়াই কপার ডিভাইডেড বাই মানে ইয়ং, বা ইয়ং এফ যদি লিখি, তাহলে এখানে কি হবে, 1/2 মানে হাফ। তাহলে এখানে আনসার কত হবে, 1/2। তাহলে 1/2 হইলে এখানে আনসারটা আমরা বলে দিতে পারি যে এল এফ ইস টু এল কপার সমান হচ্ছে 1:2। সবাই বুঝছি ব্যাপারটা? ম্যাথটা যদিও দেখতে অনেক বড় মনে হয়, কিন্তু অনেক ইজি ম্যাথ। আমরা সবাই বুঝছি। জি ভাইয়া বুঝছি। একটি তারের ইয়ংের গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই। ওকে, তারপর আমাদেরকে কি বলছে দেখো, তারটির দৈর্ঘ্য 7.5 মিটার বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে। তার মানে আগের মতোই আমাদেরকে পীড়ন প্রয়োজন হবে, মানে কি অ্যাকচুয়ালি কি পরিমাণ পীড়ন, তার মানে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু কি, ওয়াই ইকুয়ালস টু আমরা জানি পীড়ন বাই বিকৃতি। তাহলে আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে অ্যাকচুয়ালি আমাদেরকে পীড়ন বের করতে, কি পরিমাণ পীড়ন প্রয়োজন। তাহলে পীড়ন ইকুয়ালস টু কি হবে, পীড়ন ইকুয়ালস টু হবে ওয়াই ইন্টু বিকৃতি। ঠিক আছে? তাহলে ওয়াই কত বলো তো, ওয়াই দেওয়া আছে 4 × 10⁻11। তারপর আমাদেরকে এখানে বিকৃতিটা কিভাবে বের করে, বিকৃতি কি, বিকৃতি হচ্ছে এই যে 7.5। তাহলে 7.5 মানে কত, অ্যাকচুয়ালি 7.5 ডিভাইডেড বাই যে তার এখানে কত হবে, 100। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো, এখানে 4 দিয়ে যদি ভাগ করি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, 4 দিয়ে যদি ভাগ করি, 4×25 কত, 100 না? 4×25 100। তাহলে 4×25 যদি 100 হয়, তাহলে এখান থেকে 7.5 আছে, তাই তো? এখন আমাকে বলো তো, যদি 70 মানে 750, বা ধরো 75 আছে উপরে, তাহলে 75 কে যদি 25 দিয়ে ভাগ করি কত হয়, থ্রি ফোর। ভাইয়া। কত হবে? থ্রি। ভাই ঠিক। হয় ভাই। তাহলে এখানে 3 আছে। ওকে, তাহলে 3 যদি থাকে, তাহলে এখানে 75 ছিল, তাহলে এখানে 3 কত হবে বলো তো? এখানে যদি আমি 75 আনি, তাহলে এখানে কি হবে, 7.5 কে আমি কি বানাইছি, 75, তাহলে এখানে হবে 10⁻, কত, 10। তাহলে এখানে থাকলো 3, 10। তাহলে 3 ইন্টু কত, 10⁻10। সবাই বুঝছি জিনিসটা? না বুঝলে বলো আবার।
জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তারপর একটু খেয়াল করো পরের লাস্টের কোশ্চেনে কি। দিকে একটু, লাস্টের দিকটা ওই। আচ্ছা দেখো, ওই ওই ক্যালকুলেশনটা হচ্ছে আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখাই। ওকে, এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে 100। 4 দিয়ে যদি 100 কে ভাগ করি কত হয়, 25, তাই না? তাহলে 25 ছিল এখানে। তাহলে 25 থাকলে দেখো 70, এখানে ছিল 7.5। তাহলে আমি বললাম যে এখানে 7.5 না, এখানে আমি জোর করে নিয়ে আসবো 75। তাহলে 75, 7.5 বানাইতে আসলে আমার কি লাগে, একটা 10 লাগে। তাহলে এখানে ছিল 10^11, একটা 10 নিয়ে আসলে থাকবে শুধুমাত্র 10। তাহলে 25 দিয়ে 75 কে ভাগ করলে হয় কত, 3। তাহলে 3 ইন্টু কত, 10^10। এই যে 3 ইন্টু 10^10, বুঝছি এবার? আই থিঙ্ক বুঝছো। একটি হ্যাঁ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এইটা, তার মানে এখানে হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে। তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার জন্য এত নিউটন বল প্রয়োগ করা হলে তার উপর ইয়ং এর গুণাঙ্ক কত হবে। তাহলে এটা তো আমরা সবাই বের করতে পারবো আই থিঙ্ক। এটা কত, L/L কত, এখানে হচ্ছে 10। 10% মানে কত, 10/10 মানে 100। তাহলে এখানে হবে 1/10। তারপর এখানে আমাদের ওয়াই মান দেওয়া আছে, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এটা কি বের করে দিতে হবে না, তোমরাই পারবা। পারবো ভাইয়া। এই ধরনের প্রবলেম দেখাইছি তোমাদেরকে একটু আগে অনেকগুলো। পরে দেখো, যে পদার্থ যে পদার্থের বাধাদানকারী বল বেশি সেই পদার্থের কি, সেই পদার্থের কি বেশি বলো তো? যে পদার্থের বাধাদানকারী স্থিতিস্থাপকতা বল বেশি। বেশি, স্থিতিস্থাপকতা। তার মানে এফ, তাই তো? তাহলে আমরা জানি ওয়াই ইজ প্রপোর্শনাল টু এফ, আমরা সূত্র থেকে জানি। তাহলে এফ যদি বেশি হয় স্থিতিস্থাপকতা বেশি হবে। তাহলে আনসার হচ্ছে এ। আচ্ছা, ওর একটু খেয়াল করো যে এল দৈর্ঘ্যের তারকে এল পরিমাণ প্রসারণ করতে কৃত কাজ। তার মানে এই যে এই যদি একটা তার যদি এখানে ঝুলানো থাকে, এর টাইনা যদি আমরা এল পরিমাণ লম্বা করতে চাই, এই যে এর যদি টাইনা আমরা এল পরিমাণ লম্বা করতে চাই, এল, তাহলে তার পুরোটা ছিল অ্যাকচুয়ালি কত, পুরোটা ছিল হচ্ছে এল। তাহলে সেক্ষেত্রে তার যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটাকে আবার লেখা যায় হাফ অফ এফ এল। তাহলে এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করা, মাথায় রাখবে। অন্যভাবে লেখা যায় যদি একক আয়তনের কথা চিন্তা করে, একক আয়তনের কৃত কাজ হচ্ছে হাফ ইন্টু পিরো ইন্টু বিকৃতি। তো আমরা প্রবলেম সলভ করে করে জিনিসগুলো শিখে নিই। দেখো, 200 সেন্টিমিটার লম্বা ও 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এত মিটার লম্বা মানে এল, আর এখানে এত মিটার প্রস্থচ্ছেদ মানে কত, এ। ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য হচ্ছে এল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আহ, আহ, ও- বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত। তাহলে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে ইস্পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তারপর আমাদের এখানে কি বলছে যে বৃদ্ধি করতে, এত পরিমাণ বৃদ্ধি করতে মানে এটা ছোট এল, এত পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত। তো আমাদের এটা বের করা যাবে খুব ইজিলি, যে এটা দিয়ে। এই ধরনের প্রবলেম দেখলে কিন্তু তোমরা রাইখা দিবা না, পরীক্ষা হলে দিয়ে আসবা। তোমরা মনে করো যে এটা অনেক বড় ক্যালকুলেশন, পারবো না, অনেক লম্বা ক্যালকুলেশন, না, এগুলাই দিবা, এগুলো সবাই পারে, তো তোমাকে পারতে হবে। তাহলে ওয়াই, ওয়াই কত, 2 × 10^11। ওয়াই এ কত, এ হচ্ছে এখানে কত হবে বলো তো, 10^-6 নাকি 10^-3? ভাইয়া, টেন মাইনাস ইনভার্স থ্রি। 6। মানে কত হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার না? তাহলে মিটার স্কোয়ার হইলে যদি 1 মিটারকে যদি 1 মিলিমিটার যদি মিটারে নিই তাহলে হয় 10^3। তাহলে মিটার স্কোয়ার টেন মানে কত, ইনভার্স সিক্স। স্কোয়ার 10^6। এই জিনিসগুলো ভুল করবা না, খবরদার। এখানে হবে 10^6। আচ্ছা এ, তারপর হচ্ছে এ এল স্কোয়ার বাই এল, এল স্কোয়ার মানে কত, এখানে এল আছে কত। আচ্ছা, এল স্কোয়ার বাই এল এখানে কত আছে, এখানে হচ্ছে জাস্ট 1। তাহলে 1 হলে 10^-3, কারণ এখানে দৈর্ঘ্য শুধু আছে, তো এটাকে জাস্ট কিউব নিলে হয়ে যায়। তাহলে কিউব ডিভাইডেড বাই এখানে সেন্টিমিটারকে মিটারে নাও, সেন্টিমিটারকে মিটার নিলে কত হবে, জাস্ট 2 হবে, তাই না? তাহলে 2 2 এখানে কাটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি থাকবে কত বলো? অ্যাকচুয়ালি এখানে যদি এটা বাদ দিই তাহলে এখানে থাকবে 10^-, জাস্ট কিউব, সরি। আচ্ছা, এই যে এই ক্যালকুলেশনটা কি হবে বলো, যে এই দুইয়ের সাথে কাটা গেল, তাহলে এখানে থাকলে হচ্ছে 0.5। আর এখানে কত হবে, 10^11 আছে, তাই তো? আর এখানে আছে এই যে 10^6, আর এই 10^3, কত হলো, মাইনাস কিউব, 6 7 8 9। তাহলে অ্যাকচুয়ালি -9 করে দিলে হয়ে যায়। তাহলে এখানে কত হয়, 9, মানে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু 0.5, 10 স্কোয়ার ইন্টু কত, 0.5, এটা কত হবে? ক্যালকুলেশনটা কি হয়েছে, ক্যালকুলেশনটা কি হয়েছে? কোন জায়গায় ভুল বলো তো? ভাইয়া, উপরে স্কোয়ার হওয়ার কথা, তো উপরে এল স্কোয়ার বাই ক্যাপিটাল হ্যাঁ, এল ভাইয়া। গুড, গুড। এই জিনিসটা সবাই ধরা উচিত ছিল। এখানে কত হবে,
10⁶, কারণ মাইনাস কিউবকে স্কোয়ারে দিলে 10⁻⁶ হবে। তাহলে এখন বলো তো 6 আর 6 কত, 12, তাই না? তাহলে 6 12, তাহলে এখানে ছিল 11, তাহলে শুধুমাত্র একটা কত হবে, 10⁻⁻1। তাহলে 0.5 কে আবার যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 0.05। সবাই বুঝছে এটা? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ওকে, পরে দেখো প্রান্তিক বেগ ও স্টোকের সূত্র। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো, কারণ এখান থেকে প্রবলেম না আসলেও রিলেশনটা আসে, যে ইকুয়েশন রিলেশনটা আসে। স্টোকসের সূত্র কি ছিল সান্দ্রতার ক্ষেত্রে? দেখো, এফ সমান 6 পাই এন আর ভি। এই ভিটা হচ্ছে আমাদের কি, এই ভিটা কি, প্রান্তিক বেগ, প্রান্তিক বেগ। তো এই এই সূত্র রিলেটেড ব্যাপারগুলো আসে, যে এই যে স্টোকসের যে ফোর্স, সেটা আসলে আর এর সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এই রিলেটেড কোয়েশ্চেন আসে। যাই হোক, পরে একটু খেয়াল করুন, এই মাত্রা তো অবশ্যই মাথায় রাখবা, এই মাত্রাগুলো অবশ্যই মাথায় রাখবা, যাতে করে মুখস্থ থাকে মাত্রাগুলো। পরীক্ষার হলে সবগুলো মাত্রা বের করতে গেলে হয়তো প্রবলেম হইতে পারে। তো কিছু মাত্রা মুখস্থ রাখবা, যাতে করে সময়ও বেঁচে যায় পরীক্ষার হলে। তারপর এই যে প্রান্তিক বেগের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখবা। এই প্রবলেমটা কিভাবে আসে? এই প্রবলেমটা আসে এইভাবে, যে অ্যাকচুয়ালি প্রান্তিক বেগের সাথে আমাদের আসলে যে ব্যাসার্ধ যেটা আছে, তার সম্পর্ক কি রকম, এই প্রবলেমটা আসে পরীক্ষায়। যদিও ম্যাথ আসে না, তো একটু খেয়াল করবো। এই যে স্কোয়ার দিয়ে দিছে সাথে সাথে, তো স্কোয়ারটা মাথায় রাখবা। তারপর এই যে আমাদের যে নিউটনের যে সূত্র যেটা আছে, এটা অবশ্যই অনেক বেশি কাজে লাগে। নিউটনের যে সূত্র, যে তোমাদের বেগ অবক্রম, অর্থাৎ ওই যে একটা লেয়ারের সাথে একটা লেয়ারের যে বেগ, হ্যাঁ, ফ্লুইডের ক্ষেত্রে যেটা আর কি, ফ্লুইড মেকানিক্স পড়বা যখন বিশ্ববিদ্যালয়টা, তখন বুঝতে পারবা। তো জাস্ট সূত্রটা মাথায় রাখো, এফ ইকুয়ালস টু, এই যে এটা সান্দ্রতা ইন্টু ক্ষেত্রফল ইন্টু হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। আর ভিটা হচ্ছে বেগ, আর ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার তীক্ষ্ণতা। তো এটা অবশ্যই মাথায় রাখবা। আর এই ব্যাপারটা অবশ্যই 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 তোমরা মুখস্থ করে রাখবা, যে অ্যাকচুয়ালি সান্দ্রতার সাথে তাপমাত্রার কি মানে রিলেশন। এটা অবশ্যই মাথায় রাখবা, যে কতবার যে পরীক্ষায় আসে আমাদের বুঝাইতে পারবো না। রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের বর্গমূলের সমানুপাতিক। তারপর চাপের সাথে কি সম্পর্ক? চাপের সাথে সম্পর্ক হচ্ছে চাপ বাড়লে তরলের সান্দ্রতা বৃদ্ধি। আচ্ছা, তারপর দেখো 0.01 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত, তার মানে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এ। একটি পাত এত মিটার পুরু গ্লিসারিন, তার মানে এটা হচ্ছে আমাদের ডিওয়াই। পুরু মানে কি, তা আসলে ঘনত্ব যেটা বা তীক্ষ্ণতা যেটা, ওটা দিচ্ছে ডিওয়াই। একটি স্তরের উপর রাখা আছে, পাতটি এত মিটার বেগে, তার মানে আমাদের প্রান্ত বি, মানে ডিবি বলছে। চালনা করতে এত নিউটন ফোর্স, তার মানে ফোর্স দেওয়া আছে। অনুমিক বলের প্রয়োজনীয় সান্দ্রতা গুণাঙ্ক কত? আমরা জানি এফ সমান কত, এই ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। মানগুলো একটু বসাও। এখানে কত হবে? এখানে হবে 0.4, আর এখানে হবে হচ্ছে সান্দ্রতা আমরা বের করব, ইন্টু ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 0.01, ইন্টু এখানে আমাদের ডিবি কত দেওয়া আছে, ডিবি দেওয়া আছে 5 × 10⁻⁻2, আর এখানে ডিওয়াই কত দেওয়া আছে, 2 × কত, 10⁻⁻³ এ হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এটা কিভাবে সলভ করা যায় ভাইয়া ক্যালকুলেটর ছাড়া? এটা সলভ করা যায় এইভাবে, খেয়াল করো। এই এই জিনিসটা যদি আমরা একটু আহ, কাটাকুটি করে দিই, ধরো এখানে আছে মনে করো কত, দাঁড়াও, এটা এখানে থাকলো, এটা হচ্ছে 10⁻⁻ কত, -2। এখানে একটা -2 আছে, তাহলে আবার আসলো -2। আর নিচে আছে হচ্ছে /2। আর টেনটাকে উপরে তুলে ফেলি, এই টেনটাকে উপরে তুলে কি হবে, -3 হবে না +3 হবে? +3 হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, আর এখানে ছিল আমাদের 0.4। তাহলে 0.4, আর এদিকে হচ্ছে আমরা সবকিছু লিখে ফেলছি, 10⁻⁻2, 10⁻⁻2। আর এখানে একটা 5 আছে, তাই তো? এই যে একটা 5 আছে, এখানে 5 গুণ আছে। তাহলে এখন কি করা যায় খেয়াল করো, যে 0.4 ইকুয়ালস টু সান্দ্রতা ইন্টু এখানে কত, 10⁻⁻4+3। -4+3 মানে কত বলো তো? 10⁻⁻ কত, মাইনাস -1। -1, আর এখানে কত, 5, আর নিচে কত, 2। ঠিক আছে, তাহলে 2 দিয়ে এখন ধরো তোমার এইটাকে কত লেখা যায়, এটা যদি মনে মনে 50 চিন্তা করো, খেয়াল করো, তো এটা যদি 50 ভাবো, তাহলে এখানে কত হবে, 2 হবে না? 2 হবে না? বুঝছি জি সবাই? ভাইয়া। তাহলে এই 2 দিয়ে এটাকে জি আমি ভাই। কাটতে পারি, আমরা কত হয়, 25 হয়। তাহলে 25 হইলে এখন আমাকে বলো, 25 কে আমরা 100 দিয়ে ভাগ করতেছি এখন, এই যে 10⁻⁻2, এটাকে আমরা কাইটে লেখা যায় কি, এটা নিচে 100 লেখা যায় না? তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়, 4। তাহলে এখানে ওয়ান হলো বাই ওয়ান ফোর বাই ফোর তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, 0.4 ইন্টু এই 1/4 এদিকে গুণ হয়ে আসলে 4, তাহলে 4 4 16, তাহলে 1.6। বুঝছি সবাই?
বুঝছি। ইজি ছিল কিন্তু। জি ভাইয়া। আচ্ছা, না বুঝলে আবার একটু রেকর্ডটা দেখে নিও। পতনশীল বস্তুর উপর তরল বা গ্যাসের সান্দ্রতা প্রভাবজনিত স্টোকের সমীকরণ কোনটা? এই যে কোশ্চেন চলে আসছে। এখানে যা যা কোশ্চেন নিছে এগুলা অনেক বেশি অ্যানালিসিস করা, তো কেউ একটা কোশ্চেনও মিস করবে না। আমি আমার কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। সবাই বুঝছো? কোনো কোয়েশ্চন ফালাইয়া যাবে না যে পড়বো না, এরকম না। এগুলো সবগুলো অ্যানালিসিস করা, সবগুলা বিশ্ববিদ্যালয় অনেকবার করে আসছে। তো খেয়াল করো, এটা আনসার কত? সি না? আমরা যদি জি ভাইয়া। ইকুয়েশন সম্পর্কে না জানি তাহলে পারবো না। সব পরীক্ষার হলে এখান থেকে ইকুয়েশন থেকে কোশ্চেন দেখো। পরে একটা অতিরিক্ত চাপ, এই টপিকটা সম্পর্কে এত বেশি জানার দরকার নাই ভাইয়া। আমি যা দেখাচ্ছি ওইটুকু মুখস্থ করে যাও, আর যেমনি পারো, যদি পারো তাইলে হবে। এত বেশি জানতে হবে না এখানে, আমাদের বইয়ে এত বেশি না এটা নিয়ে। যে তরলের ফুটার জন্য ভাইয়া ভেতরে এখানে অতিরিক্ত কি চাপ। শুধু বলো। বলতেছে, এখানে কি শুধু এগ্রিকালচার কোশ্চেন আছে নাকি বিভিন্ন ভার্সিটির গুলো আছে? এখানে সব সব আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগ্রিগুচ্ছ, যা আছে অ্যানালাইসিস করা, অর্থাৎ যেগুলো পরীক্ষায় বারবার আসবে। ঠিক আছে, দেখো, কাহিনী হচ্ছে কি যে একটা জি চ্যাপ্টার ভাইয়া। থেকে ডেফিনেটলি তোমার যে টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওগুলাই তোমাকে দেখে যাইতে হবে, সবগুলা দেখে গেলে হবে না। টিচাররাও ইম্পর্টেন্ট জায়গা থেকে দিবে। আর এখানে অবশ্যই অবশ্যই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, প্লাস তোমার কি বলা যায়, জিএসটি তে আসা এবং এগ্রিকালচারতে আসা, এই জিনিসগুলো অনেক বেশি অ্যানালিসিস করে দেওয়া হয়েছে। আবার এই কোয়েশ্চেন গুলো তোমার মোটামুটি অনেক বেশি অ্যানালিসিস করা। আমি ছাড়াও তোমাদের আরো অনেক ভাই এটা অ্যানালিসিস করছে। সো ভালো করে একটা কোয়েশ্চেনও বাদ দিবা না। আচ্ছা, এই যে একটা টপিক আছে অতিরিক্ত চাপ, এই চাপটা সম্পর্কে তোমরা তোমরা যদিও তোমরা কি এইচএসসি তে পাইছিলা এটা অতিরিক্ত চাপ? না ভাইয়া। পাও নাই, বাট আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু পড়ে যাবা। ধরো মানে এটা নিয়ে এত বেশি ঘাটাঘাটি দরকার নাই, যতটুকু দিব ততটুকু পরীক্ষায় আসবে, বাইরে আসবে না। তরলের ফুটার জন্য ভেতরে অতিরিক্ত চাপ হচ্ছে পি ইকুয়ালস টু 2T ডিভাইডেড বাই আর। আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আরটা কি? ব্যাসার্ধ। ওকে, আরটা হচ্ছে আমাদের জি ব্যাসার্ধ। ভাইয়া। তারপর সাবানের বুদবুদের দুটি পৃষ্ঠ, তাই অতিরিক্ত চাপ। তাহলে এই জিনিসটা একটু আমি তোমাদেরকে মুছে দিই, এই জিনিসটা একটু পড়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট আমি যেটা লিখে দিচ্ছি, যদি সাবান বলে, সাবান বলে, আর যদি সাবান অথবা যদি তোমার তলের কথা বলে দেয় যে এতটা তল, তলের কথা বলে দিলে তখন আমাদের এটা ইউজ হবে। দেখো পরের কোশ্চেনটা খেয়াল করো। এই কোশ্চেন গুলা যদিও তোমার বিশেষ করে জিএসটির, তারপর কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর তোমার ওই রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুলোতে বেশি আসে এই রিলেটেড কোশ্চেন। দেখো, 50 মিলিমিটার ব্যাসার্ধ একটি সাবানের বুদবুদের ভেতরে চাপ কতবার? কতবার বলছে? 4 বার হলে বুদবুদের তল টান কত? তাহলে এখানে বলো, বলো। পি ইকুয়ালস টু আমরা জানি কি, এখানে লিখবা এন টি ডিভাইডেড বাই আর। তাহলে এই যে 4 বার বলছে না, তাহলে আনসার এখানে কোন ইকুয়েশনটা বুঝাবো, মানে তুমি অ্যাপ্লাই করবা 4T ডিভাইডেড বাই আর। বুঝাইতে পারছি? তাহলে 4T ডিভাইডেড বাই আর জি হবে। ভাইয়া। তাহলে 4T ডিভাইডেড বাই আর আমাদেরকে বলছে তোল টান কত। তাহলে টি ইকুয়ালস টু কি হবে? টি ইকুয়ালস টু হবে পি আর ডিভাইডেড বাই 4। তাহলে পি কত? পি হচ্ছে আমাদের, এখানে আমাদের চাপ হচ্ছে 4 বার, তো আমাদেরকে তোল টান কত বলছে। তো সাবানের এই যে 50 মিলিমিটার ব্যাসের একটি, তাহলে ব্যাস দেওয়া আছে, সাবানের বুদবুদের ভেতর চাপ দেওয়া আছে 4 বার। তাহলে পি এর মান কত দিছে অ্যাকচুয়ালি বলো তো? চাপ, যেটা আর কি। তাহলে 4 হচ্ছে পি, তাহলে আর এর মান কত? 50 ইন্টু কত? 10⁻³ নিচে হচ্ছে 4। তাহলে অ্যাকচুয়ালি এখানে আনসার কোনটা হবে বলো তো? ভাইয়া, এখানে তো ব্যাস দেওয়া ভাইয়া আছে কিন্তু ব্যাসার্ধ আর হবে কোনো না? ব্যাসার্ধ না। হ্যাঁ, গুড। এই যে জিনিসটা অবশ্যই খেয়াল করবা, আমি এটা তো খেয়াল করি নাই, 2 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 2। তাহলে 2 হইলে কত হবে অ্যাকচুয়ালি বলো তো? 25 ইন্টু 10⁻³ তাই তো? তাহলে এখানে কোনটা আনসার হবে বলো তো? আহ, ভাইয়া এ যায় চাপ নিলেন কিভাবে? একটু দাঁড়াও, এখানে এত মিটার বিশুদ্ধ একটু নির্বাচন চাপ হচ্ছে 4 বার। আচ্ছা, প্রেসার, এখানে একটু খেয়াল করো, এখানে হয়তো কোনো ডাটা মিসিং আছে, যে প্রেসারের কথা তো উল্লেখ করে নাই। দাঁড়াও, এফ 101325 স্বাভাবিক প্রেসার। আচ্ছা, এখানে আসতেছে কত, যে 25 × 10⁻³ আচ্ছা দাঁড়াও, এটা হয়তো একটু তোমার তথ্য হয়তো একটু ভুল ছিল, এখানে প্রেসারের হয়তো মানটা দেওয়া নাই। আচ্ছা একটু দাঁড়াও, আমি এটা পরে একটু দেখেছি তোমাদেরকে, কোশ্চেনটা হয়তো করা নাই। আচ্ছা, প্রয়োজন অনুপাতটা একটু খেয়াল করো। পরের পরের 10 মিনিট ব্রেকের পরে তখন আমার একটু মনে করাই দিও এই প্রবলেমটা, ঠিক আছে?
তোমাদের একটু দেখাই দিব, প্রেসারে মনে হয় একটু এখানে একটু ঝামেলা আছে। দেখো প্রয়োজনের অনুপাত সম্পর্কে সবাই মোটামুটি পড়ছো, যে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এইখান থেকে প্রবলেম একটাই আসে, সেটা কি বলতো, যে প্রয়োজনের অনুপাতের সীমা কোনটি, কোনটা বলো? ভাইয়া প্রয়োজনের ডি অনুপাতের হবে। সীমা কোনটা? মাইনাস হাফ -1 থেকে, থেকে +1। -1 থেকে হাফ পর্যন্ত। ওই এই এই ধরনের কোশ্চেন আসে, এর বাইরে আসলে তেমন একটা আসে না। বাট একটু খেয়াল করে, এখানে আমি একটা জিনিস দিয়ে দিছি, যে পৃষ্ঠটানের একক, মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, মাত্রা, এই জিনিসগুলো তোমাদেরকে আমি একটু দিয়ে দিলাম, যাতে করে আমি একটু মুছাই দিচ্ছি। এই জিনিসগুলো পিডিএফ দেখে যাতে তোমরা একটু যাইতে পারো পরীক্ষার আগে বা পড়াশোনা যখন করবা। আচ্ছা, তারপর দেখো এখানে কি দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক সম্পর্কে তেমন একটা কোশ্চেন আসে না, যেখানেই বলো আয়তন গুণাঙ্ক, এই চ্যাপ্টার থেকে আয়তনের পীড়ন, আয়তনের বিকৃতি, এটা আসে। তো পীড়ন এখানে জাস্ট প্রেসার হিসাবে গণ্য করা হয়, আর এখানে হচ্ছে বিকৃতির যেটা, এটা হচ্ছে যে তার আগের আয়তন প্লাস পরের পরের যে আয়তন। তো এটা নিয়ে যদি কারোর কোনো আগ্রহ থাকে ডেফিনেটলি দেখতে পারো, বাট এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথার কিছু যদি পরীক্ষা তেমন একটা আসে না। বাট যেটা দেখার ব্যাপার, এখান থেকে কোশ্চেন আসে বেশি থিওরিটিক্যাল পার্ট। একই পদার্থের অনুসময়ের পারস্পরিক বলের নাম কি? সংশক্তি। মানে একই পদার্থের মধ্যে, তার মানে দেখো, যে আমরা যদি একটা কাচের মধ্যে যদি পানি রাখি, ঠিক আছে, এটা হচ্ছে পানি, তাহলে পানি রাখলে হচ্ছে পানির মধ্যে তাদের পানির যে একটা পারস্পরিক বল, এটা হচ্ছে সংশক্তি। বাট কাচের সাথে যে পানির যে আসক্তি, এটার নাম কি? এটার নাম হচ্ছে আসঞ্জন। বুঝতে পারছো সবাই? আসতেছি। এই জায়গাটা একটু পড়ে যাবো। তারপর দেখো কৈশিক নলের কোশ্চেন থেকে একটাই কোশ্চেন আসে, সেটা হলো সম্পর্ক আসে, যে পৃষ্ঠ টানের সাথে আর এর সম্পর্ক কেমন। তো এই ধরনের কোশ্চেন গুলার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, যে টি এর সাথে আর এর সম্পর্কটা আসে, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু আর, এটুক মাথায় রাখবা। যদি ঘনত্বটা আসে, টি ইজ প্রপোর্শনাল টু র, দ্যাটস ইট। তারপর ধরো এখান থেকে যদি উচ্চতার যে ব্যাপারটা, উচ্চতার ব্যাপারটা অনেক বেশি আসে, যে উচ্চতার সাথে টি এর সম্পর্ক কি, সেটা হচ্ছে কি টি ইজ প্রপোর্শনাল টু এইচ। এ হচ্ছে আমাদের উচ্চতার ব্যাপারটা। আচ্ছা, রাইস ওখানে ওকে, ছাদ দিয়েছে। হ্যাঁ, মিউট মিউট করে রাখো, ওকে। তো পরে হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে আদর্শ গ্যাসের কিছু কঠিন, 10 মিনিট ক্লাস হবে। আর কি বলা যায়, আমি লিংক দিয়ে দিব, প্যারা নাই। আর অবশ্যই ক্লাসের মধ্যে মিউট করে রাখবা, কারণ রেকর্ড হচ্ছে, তো সবাই একটু খেয়াল করবা। তো যা, এবারে টপিক হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা সবাই ভালো মতো খেয়াল করি, এই চ্যাপ্টার থেকে যে যে টপিক গুলা বারবার আসে, যেগুলা পরীক্ষায় আসে, আমি সেগুলোই দেখাচ্ছি। তোমরা চুপচাপ ক্লাসটা করো, মিউট করে রাখি আমরা সবাই, মনে করে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, প্রথমে এখানে একটা আমাদের কনফিউশন তৈরি হয়, যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে মানের ক্ষেত্রে, যে এখানে দেখো স্পেসিফিক্যালি মাথায় রাখবা, এটিএম এর ক্ষেত্রে মান হয় 8.314 জুল, তারপর হচ্ছে মোল পার কেলভিন। ওকে, তারপর দেখো যদি লিটার এটিএম এ বলে, তখন আমাদের এই মানটা হয় অ্যাকচুয়ালি 0.0.082 লিটার এটিএম এসটিপি তে, যেটা বলে আর কি মোল পার কেলভিন। এই হচ্ছে বিষয়। তারপর 1 ATM সমান হচ্ছে আমাদের স্বাভাবিক বায়ুচাপ, যেটা 1 ATM সমান হচ্ছে আমাদের 101, এভাবে মনে রাখবো, 101.325 প্যাসকেল, ঠিক আছে, অথবা 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে। তারপর দেখো তড়িৎ বিন্দু হচ্ছে আমাদের 273.16। আমরা পরিবেশ রসায়নে গেলে এগুলা ভালো করে বুঝি। তাহলে পানির তড়িৎ বিন্দু যেটা, সেটা হলো 273.16। এটা হচ্ছে কি সেন্টিগ্রেড, নট কেলভিন। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটি বলতো? মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটা হবে? বি নাম্বার। সি, সি হবে। জি হবে কেন? কাজের উপরে ইনভার্স আছে এখানে, এই যে বি জুল। হবে ভাইয়া। সরি মানে ভাইয়া, হচ্ছে বি আমাদের বি কি হবে, কাজ, বি বি। হ্যাঁ আমাদের হচ্ছে বি নম্বর হবে আনসার। কাজ পার কেলভিন পার মোল, এগুলা কনফিউশন রাখা যাবে না। তারপর খেয়াল করো, এখান থেকে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবা, নাম সহ মনে রাখবা। প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র, টি, তোমার এখানে যেখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে আমাদের টি, কনস্ট্যান্ট থাকে হচ্ছে আমাদের টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কার সূত্র? বয়েলের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে আমাদের বি এর সাথে টি এর সম্পর্ক, অর্থাৎ বি ইজ প্রপোর্শনাল টু টি। আর বয়েলের সূত্র ছিল বি ইজ প্রপোর্শনাল টু 1/p। ওকে, তারপর খেয়াল করো গেলুসাকের ক্ষেত্রে, এখানে আবার আমাদের কি
প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। আর গেলুসাকের সূত্র হচ্ছে পি এর সাথে টি এর সম্পর্ক তাও সমানুপাতিক, মাথায় রাখবা। কম্বাইন্ড যে সূত্র সেটা হলো P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইড বাই T2। এগুলো থেকে কোশ্চেন আসলে অবশ্যই পারতে হবে, ভালো করে মাথায় রাখবা। তারপর দেখো অ্যাভোগাড্রো যেই আমাদের সূত্র যেটা সেটা সে বলছে অ্যাকচুয়ালি আয়তনটা তার মূলের সমানুপাতিক। এটা অবশ্যই 4 মার্ক দিয়ে রাখলাম, বেশি করে এটা মনে রাখবো। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ অ্যাকচুয়ালি সবাই জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে বলো তো এনটা কি, এনটা কি এখানে? ভাইয়া মূল সংখ্যা। মূল সংখ্যা। এটা কিভাবে বের করে? যদি আমাদের এম ভাই এটা দেওয়া থাকে M/M, এটা যদি আয়তন দেওয়া থাকে তাহলে হবে V/22.4, এটা হচ্ছে লিটারে। যদি আমাদের এখানে নাম্বার দেওয়া থাকে মলিকিউল, তাহলে এটা হচ্ছে N/Na। আর যদি তোমার আর আর কিভাবে করা যায় বলো তো? ভাইয়া N equal আরেকটা S আছে sub এন V ইকুয়াল by এস N. বি। N equals to লেখা যায় VS। ওকে, এই হচ্ছে আমাদের পসিবল জি যেগুলো, ভাইয়া। ওগুলো লিখে দিলাম। এগুলো আর বাইরে আসলে হবে না, তো অবশ্যই অবশ্যই খেয়াল করো। তারপর দেখো 0 কেলভিন অথবা -273, এটা হচ্ছে আয়তন শূন্য হয়। অর্থাৎ আমরা থিওরিটিক্যালি জানি কি, যে কত ডিগ্রি তাপমাত্রায় আসলে তার আয়তনটা শূন্য হয়, যেটা আমরা আসলে বয়লের সূত্র থেকে জানি। অর্থাৎ দেখো বি থেটা ইকুয়ালস টু ভি নট, কি ছিল ভি নট প্লাস 1 প্লাস 1 কি ছিল, plus gamma del theta. কি ছিল বলতো? ভি, তারপর হচ্ছে থেটা ডিভাইডেড বাই কি ছিল 273। তাহলে এখানে বলো যদি -273 এখানে বসাই, তাহলে এই পুরা মানটা আমার শূন্য চলে আসে। তাহলে এই হচ্ছে আমাদের ডিগ্রিতে, এটা কিন্তু কেলভিনে না, এটা কিন্তু সেন্টিগ্রেডে আছে, অবশ্যই মাথায় রাখবা। তাহলে কখন আসলে মানে আয়তন শূন্য হয়, এভাবে যদি কোশ্চেন আসে, তোমরা আবেগের বসে দিয়ে আসো -273 কেলভিন, যেটা দিলে আমাদের 100% ভুল হবে আনসার। তো দিতে হবে কি, দিতে হবে 273, এটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেডে আছে, কারণ এই যে সূত্র সম্পর্কে আইডিয়া থাকে না তোমাদের, এই যে সূত্রতে দেওয়া আছে এটা আসলে কিসে, সেন্টিগ্রেডে দেওয়া আছে। তো এটা খেয়াল করবো সবাই, ঠিক আছে? আর যদি -273 যদি কেলভিনে দেওয়া থাকে, তাহলে অবশ্যই এর সাথে যদি +273 করি, তাহলে আলটিমেটলি আমাদের শূন্য কেলভিন আসে। এ হচ্ছে বিষয়। এখন আমাকে বলো তো, এগুলা সবগুলা গ্রাফ কি আমাকে করে দিতে হবে? তোমরা পারবা না? ব্যস্তানুপাতিক হলে গ্রাফ কেমন হয়? এই যে এইভাবে হয়। যদি সমানুপাতিক হয় গ্রাফ কিভাবে হয়? এই যে এভাবে হয়। এটা হচ্ছে y = mx এর মতো, mx, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমরা আসলে জানি। যদি বি এখানে হয়, পি যদি এখানে বি হয়, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আর চার্লসের সূত্র বি যদি এটা হয়, আর টেম্পারেচার যদি এটা হয়, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এগুলো আমরা সবাই জানি। তাহলে চার্লসের সূত্র কোনটা হবে বলো তো? এখানে কোনটা আনসার হবে? ডি ডি। ভাইয়া। এগুলো বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে। তারপর দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমাদের ধরো T1, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.8 পারদ চাপে, তাহলে এটা আমাদের P1 দেওয়া আছে। প্যারামিটার গুলা লিখে নিবা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো গ্যাসের আয়তন দেওয়া আছে হচ্ছে এইটা V1, আর এখানে হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে T2, এখানে আয়তন দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের V2। তাহলে আমাদের বের করতে বলছে যে চাপ প্রয়োগ করতে হবে, কতটুকু চাপ প্রয়োগ করলে এই কাহিনী ঘটবে। মানে আমাদের পিটিটা বের করতে বলতেছে। তো এটা আমাদের কম্বাইন সূত্র হবে না, এটা আমাদের কম্বাইন সূত্র হবে। তাহলে কম্বাইন সূত্র কি ছিল? কম্বাইন সূত্র ছিল অ্যাকচুয়ালি P1 V1 ইকুয়ালস টু ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে এখন যদি আমরা মানটা বসাই, একটু খেয়াল করো, আমাদের P1 কত এখানে? 0.8। তাহলে ভাইয়া আমাদের এখানে এখানে টেম্পারেচার কি V1 কত? কেলভিন নিতে হবে? হ্যাঁ, কেলভিনে নিতে হবে, টেম্পারেচার কেলভিনে নিতে হবে। এটা যদি আমরা কেলভিনে নিই কি হবে? এটা হচ্ছে আমাদের 300 কেলভিন। আর এটা নিলে কত হবে বলো তো? 400 কেলভিন। তাহলে এটা হচ্ছে আহ তাহলে পি হচ্ছে ভি হচ্ছে আমাদের মিটার কিউবে দেওয়া আছে, সো এটা নিয়ে পেরার কিছু নাই। আর নিচে হচ্ছে আমাদের টেম্পারেচার কত, 300। আর সমান এখানে কি হবে বলতো? এখানে হবে অ্যাকচুয়ালি P2টা আমরা বের করব, বিটা দেওয়া আছে 3 মিটার কিউব, তাহলে এখানে হচ্ছে 3, নিচে হচ্ছে 400। তাহলে এটা সলভ করতে কি আমাদের ক্যালকুলেটর লাগবে? খেয়াল করো, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ দিলাম। তারপর এই 3 দিয়ে এই 9কে কাটলে হয় 3 3 9, তাহলে এই 3 বাদ, তাহলে নিচে থাকলো একটা 4। তাহলে P2 ডিভাইডেড বাই হচ্ছে 4 সমান হচ্ছে 0.8। তাহলে P2 সমান কি হবে? P2 সমান হবে 4, 4 × 32, তাহলে হবে 32 পয়েন্ট, মানে 3.2। বুঝছি ক্যালকুলেশনটা সবাই?
জি ভাইয়া। ওকে, সবাই বুঝছি নাকি একজনই বুঝি বারবার? আচ্ছা, ভাইয়া বুঝছি। এটা হচ্ছে আমাদের 3.2 মিটার। আচ্ছা, ইয়ার ভাইয়া। আপেক্ষিক আর্দ্রতা দেখো। আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে একটু আইডিয়া রাখা উচিত তোমাদের সবার। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো স্থানে ওই ওই টেম্পারেচার জলীয় বাষ্প চাপ এবং ওই স্থানে তোমার শিশিরাঙ্কের যে জলীয় বাষ্প আছে তার অনুপাতের যে ব্যাপারটা, হারটা, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে আপেক্ষিকতা কি এটা জিজ্ঞেস করবে না। আপেক্ষিক আর্দ্রতা আমাদেরকে প্রবলেম দিবে, প্রবলেম সলভ করবো, একটু খেয়াল করো। আমাদের এখানে আছে অ্যাকচুয়ালি দেখো, আর ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100। স্মল এফ এখানে কি আসলে? স্মল এফ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি বুঝাইছে দেখো। স্মল এফ আমাদেরকে বলছে যে বায়ুতে উপস্থিত ওয়েট বায়ুতে উপস্থিত হচ্ছে জলীয় বাষ্পের চাপ, আর বা শিশিরাঙ্কে বলা যায় যেটা আর কি, যে শিশিরাঙ্কের সোজা হিসাবে এটা মাথায় রাখবা। স্মল এফটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের ক্ষেত্রে, শিশিরাঙ্ক ইজিলি করা যাবে। আর আমাদের যেটা হচ্ছে বায়ুর চাপ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল এফ। ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় যে বাষ্প চাপ আছে এটা, যে আমাদের বায়ুর বাষ্প চাপ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো। তাহলে আচ্ছা, পরের থিওরিটা আমি একটু পরে দেখাচ্ছি, একটা কোয়েশ্চেন সলভ করে তারপর আমরা আসতেছি, খেয়াল করো। কোনো আমার কথা কি শোনা যাচ্ছে ভাইরা? শোনা যাচ্ছে? জি ভাইয়া। শোনা কোন যায় ভাইয়া। হ্যাঁ ভাইয়া একদিকে শোনা যাচ্ছে। বায়ুমণ্ডলের হ্যাঁ ভাইয়া শোনা তাপমাত্রা যাচ্ছে। দেখো, হ্যাঁ, কোনো একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা দেওয়া আছে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শিশিরাঙ্ক দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শুনো, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরাই দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এই দেখো, এই প্রবলেমটা পড়ে অনেকের মাথা ঘুরাবে যে ভাই কিভাবে করবো। দেখো, আমি প্রথমে তোমাদের কনসেপ্টটা দেখাইলাম এইটার, পরে একটু খেয়াল করো যে কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক দেওয়া আছে। এবং দেখো, 20 এবং 15-তে তাদের কি দেওয়া আছে বলো তো, তাদের কি দেওয়া আছে? সবাই পড়তে পারতেছে এটা কি দেওয়া আছে? তাদের জলীয় বাষ্প চাপ। তাহলে জলীয় বাষ্প চাপ যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে কি বলছে যে পারদ হলে আপেক্ষিক আর্দ্রতা কত। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা কিভাবে বের করবো? আমরা একটু আগে শিখে আসছি যে আর ইকুয়ালস টু হবে স্মল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু কত, 100। তাহলে আমাকে একটু বলো তো, উপরে কি হবে? উপরে একটা হচ্ছে শিশিরাঙ্কের যে বাষ্প চাপ, ওইটা না? তাহলে শিশিরাঙ্ক কত ছিল? 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি তুমি এখানে তাপমাত্রা বসাবা নাকি বাষ্পচাপ বসাবা? কুইক, তাপমাত্রা বাষ্পচাপ বসাবা ভাইয়া। নাকি বাষ্পচাপ বসাবা? বাষ্পচাপ। তাহলে এক জায়গায় অনেকেই ভুল করে তাপমাত্রা দিয়ে আসে। তাহলে বাষ্পচাপ কত? 15 হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, উপরে শিশিরাঙ্ক বসে। তাহলে শিশিরাঙ্কে বাষ্পচাপ হচ্ছে কত? 2 ইন্টু টেন টেন ভার্স টু থ্রি দি পাওয়ার মাইনাস কিউব। আর এখানে নিচে হচ্ছে আমাদের ওই ওই দিন কত তাপমাত্রা ছিল বায়ুমণ্ডলে? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রিতে বাষ্পচাপ কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ইন্টু 100। তাহলে এটা তো ইজি প্রবলেম। 50। এই যে এটা বাদ, ভাইয়া উপরে তাহলে ফোর এখানে ইন্টু হাফ, টেন টু তার টেন মানে হচ্ছে ইনভার্স ফিফটি হবে না? পার্সেন্ট 50%, হ্যাঁ বুঝিনি। ভাইয়া উপরে তো বায়ুমণ্ডলে বাষ্পচাপ বসবে। কোনটা? শিশিরাঙ্কেরটা বসবে, শিশিরাঙ্কেরটা এখানে কি লিখে দিছি? উপরে বসবে কি শিশিরাঙ্ক। তাহলে তো 100%-এর উপরে হয়ে যাবে না? যদি উপরে 4 হয় তাহলে 200% হয়ে যায়। 200% কি হয়? বুঝছো? না, আচ্ছা, বুঝছি ভাইয়া। পরে একটা টপিক। আচ্ছা, পরে এই যে এখানে একটু রাইখে আসছিলাম, এই ব্যাপারটা একটু খেয়াল করে এখন দেখাই। যে আমাদের অ্যাকচুয়ালি একটু খেয়াল করো যে পরম আর্দ্রতা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্প। তারপর গ্লেসিয়াসের সূত্র, এই সূত্রটা মাথায় রাখবে। ঠিক আছে, যে θ1 = থেটা মাইনাস জি, θ1 - যেখানে অ্যাকচুয়ালি থেটাটা হচ্ছে আমাদের কি, এই থেটাটা হচ্ছে আমাদের কি, শিশিরাঙ্ক। যদি কখনো পরীক্ষা চলে আসে, যদিও পরীক্ষায় আসে না এই ধরনের প্রবলেম, যদি চলেও আসে যাতে একটু পরীক্ষা দিয়ে আসতে পারো। তাহলে এটা কার পরিচয় কি আমি দিয়ে রাখছি, যে θ1 হচ্ছে আমাদের শুষ্ক বাষ্প, যে থার্মোমিটার ওইটা। θ2 হচ্ছে আর্দ্র বাল্ব। আর গ্লেসিয়াসের ধ্রুবক তোমার দেওয়া থাকবে যে 1.67, হ্যান ত্যান দেওয়া থাকবে। আচ্ছা, তারপর প্রবলেম দেখো যে গড় বর্গমূলের বর্গবেগ, অর্থাৎ রুট মিনস স্কয়ার ভেলোসিটি, তার মানে হচ্ছে VRMS। এটা সবাই আমরা জানি, এটা সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি CRT/M। খেয়াল করো, এই এমটাকে গ্রামে রাখবা না কেজিতে নিবা? এই এমটাকে কেজিতে নিবা, কেজিতে ভাইয়া। কেজিতে নিবা, নাহলে প্রবলেম হবে না, সলভ হবে না। কেজিতে নিবা।
আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো মতো খেয়াল করবা, যে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর তোমাদের অ্যামোনিয়া, তারপর এখানে হচ্ছে আর কি ক্লোরিন, এগুলার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে তাদের যেই স্বাভাবিক তাপমাত্রায়, অর্থাৎ তোমার 273 কেলভিন তাপমাত্রায়, তাদের কি মনে রাখবা, ভিআরএমএস অর্থাৎ গড় বর্গমূলের বর্গবেগ, ওগুলা একটু মুখস্থ করে নিবা। কি করবা? মুখস্থ, পরীক্ষার ডাইরেক্ট চলে আসে, তো তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, তো এটা মুখস্থ বসায় দিয়ে আসতে হবে। এটা তোমরা সবাই মুখস্থ করবা, এটা তোমাদের টাস্ক থাকলো সবার। টাস্কটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। নিজেরা বের করবা যে 3 RT, এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হয় তাহলে এখানে কত হবে, বা অক্সিজেনের ক্ষেত্রে যদি হয় কত হবে? 32 × 10⁻³ কেজিতে নিবা। আর টেম্পারেচার কত? 273। তাহলে এখানে ভিআরএমএস বের করা তোমার জন্য কোনো কাহিনী না। ভিআরএমএস হবে অ্যাকচুয়ালি এই যে 8.314, টি হচ্ছে 273, আর এটা হচ্ছে 32 × 10⁻³ এইভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রে মুখস্থ করবা। ঠিক আছে, কাজটা করবা অবশ্যই। তারপর খেয়াল করো, এই সম্পর্ক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, যে সিআরএমএস বা ভিআরএমএস সেম কথা, যে এটার সাথে টি এর সম্পর্ক কি? টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তো দুইটা মান দিয়ে দিবে, তোমাকে বের করতে বলবে। তারপর একটু খেয়াল করো, গড় বেগ, তারপর সম্ভাব্য বেগ, এগুলো একটু ভালো মতো খেয়াল করো, সম্পর্ক মাঝে মাঝে পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, অবশ্যই খেয়াল করবো। তারপর একটু খেয়াল করো, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা, প্রবলেমটা খেয়াল করো, যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। তাহলে যদি 120-এর গড়মূল বর্গবেগ হচ্ছে ভি হয়, তাহলে আমাদের 480 এর তা কত হবে? তার মানে দেখো, এটা হয়ে গেল আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2 তে নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে বলছে যে T1 এর ক্ষেত্রে তার বর্গবেগ হচ্ছে CRMS, যেটা এটা বলছে কত? ভি। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলতেছে যে পরবর্তী যে আরএমএস, এটা এটা কত, মানে হচ্ছে 480 কেলভিনের ক্ষেত্রে যেটা। তো আমরা জানি কি, আমরা জানি অ্যাকচুয়ালি CRMS, ধরলাম যে এটা 480-র ক্ষেত্রে বের করতে বলছে, ডিভাইডেড বাই CRMS, এটা হচ্ছে আমাদের T1 এর ক্ষেত্রে বের করতে বলছে। তো আমরা সম্পর্ক কি জানি? আরএমএস এর সাথে টি এর সম্পর্ক কি, বলো তো একজন? আরএমএস এর সাথে টি ভাইয়া এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। তাহলে উপরে হবে T1, টি ওয়ান কত আছে উপরে? সরি, T1 না তো, উপরে দেওয়া আছে কত? সিআরএমএস 480, তাহলে এখানে হবে কত? 480। নিচে কত? 120। ওকে, 120। হ্যাঁ, এখন আমাকে বলো তো, এই সিআরএমএস যেটা 120-এর ক্ষেত্রে কত বলছে তারা? ভি। তাহলে সিআরএমএস যদি 480 হয়, এটা সমান কি হবে? রুট ওভার, বলো তো, 480-কে এই যে 0 0 বাদ, তাহলে 4 বারং কত? 48। তাহলে 4, √4 জি কে কি ভাইয়া। লেখা যায়? 2 2। ইন্টু এই যে এই আরএমএস টা কি হবে, এদিকে আসলে গুণ হয়ে আসবে। তাহলে গুণ হয়ে আসলে আমরা জানি যে এই আরএমএস এর বেগ কি বলছে? ভি বলছে। তাহলে এটা হয়ে যাবে সিআরএমএস থেকে 2 × ভি। একদম ইজি। ঠিক আছে, এগুলা ভুল করাই যাবে না। আচ্ছা, তারপর দেখো 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের গ্যাসের আরএমএস কত? আরএমএস কত হবে? দেখো আরএমএস বেগ কত হবে, তাহলে সিআরএমএস আমরা যেটা শিখে আসছি, যে √ওভার কত? √ওভার 3RT/M। এখন একটু খেয়াল করো, যে 3 আর জায়গায় থাকলো, টি কত বলছে? 32 কেলভিন। আর বলো তো অক্সিজেনের ক্ষেত্রে কি কি হবে তাদের? তাদের এম কত হবে? 32। আর 32-কে কিসে নিতে হবে ভাইয়া? কেজিতে। কিন্তু দাঁড়াও তো। আচ্ছা, ওকে, তাহলে 32। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে 32, ওকে, 3 আর, আচ্ছা, তাপমাত্রা হচ্ছে অক্সিজেনে এত দেওয়া আছে, তা আরএমএ বেগ কত বলছে? তো এখন দেখো, যেহেতু এখানে আমাদের ভিতরে মানটা হিসাব করে নাই, তো হিসাব না করলে এখানে আর কেজিতে নিতে হবে না, ডাইরেক্ট 32 কাটা দিয়ে দাও। কাটা দিলে থাকবে কি? আমাদের যদি সাংখ্যিক মান হিসাব করে নাই, তাহলে থাকবে হচ্ছে √3R। বুঝতে পারছি এটা? ওকে, জি ভাইয়া। মান দেওয়া থাকলে তো অবশ্যই হিসাব করবা। তারপরের টপিক হচ্ছে গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করো, যে এন মূল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি হবে F/2 nRT। ঠিক আছে, F/2 nRT। এই জিনিসটা এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ভাই এখানে এই কেন যে কেজিতে নেওয়া হয় নাই?
কেজিতে নেওয়া হয় নাই বলতে, দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের মানগুলো আসলে ওইভাবে হিসাব করে নাই, জাস্ট কি বলছে রুটের ভিতরে আমরা মানটা বসাই দিচ্ছি। তো যদি ওইটা লিগ্যাল ওয়ে না, এটাকে কেজিতে নিতেই হবে। বাট যেহেতু আমরা দেখছি যে এটাতে কেজিতে নেওয়া লাগতেছে না, তারা অমনি হিসাব করছে, 30 to 32 তারা মিলাই দিছে। তো 32 কাটার পরে যেটা থাকে ওটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? যদিও এটা এরকম হওয়ার কথা ছিল যে ধরো এখানে 10⁻³ হওয়ার কথা ছিল, তাহলে উপরে আসলে 10³ হইতো। তো যেহেতু তারা এখানে মানটা হিসাব করে নাই ওইভাবে, এই জন্য তুমি এটা দিয়ে আসবে এভাবে। আর যদি মান করতে দেয় তাহলে তো অবশ্যই তুমি কেজিতে নিবা। এটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়েতে বের করতে হবে। বুঝছি? আচ্ছা, এন মূল গ্যাসের গতিশক্তি হচ্ছে F/2 nRT। তাহলে এফটা হচ্ছে আমাদের কি? এফটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কি জিনিস? স্বাধীনতার মাত্রা যেটা হচ্ছে যে আমাদের কোন একটা গ্যাসের তার যে কোনো একটা অবস্থায় সে কিরকম আছে তার সবকিছু জানতে আসলে আমাদের যে মাত্রাগুলা লাগে, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। এটা আমাদের অবশ্য মুখস্থ আছে সবারই, স্বাধীনতার মাত্রা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, তারপর দেখো এখানে তোমার আর এর কিছু ব্যাপার স্যাপার দেওয়া আছে যে এক মূলের একটি অণুর গতিশক্তি যখন বলবে, তখন হচ্ছে E = হবে, আমরা যেটা জানি যে 3/2 kT। এটা হচ্ছে আমাদের গড় গতিশক্তি, এটা আমরা সবাই জানি, জি এটা ভাইয়া। আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গড় গতিশক্তি। আর যেখানে হচ্ছে কে এর মানটা কি, কে টা হচ্ছে আমাদের ভোল্টেজ মান ধ্রুবক, যেটার মান কত, এই যে দেওয়া আছে, দিয়ে রাখছি কত, এটা অবশ্যই মাথায় রাখবা, 1.38 × 10⁻23। এটা হচ্ছে এভরিগুডি সংখ্যা দ্বারা মনে রাখবা যে 10⁻23 এটা সবার ক্ষেত্রে থাকবে, জাস্ট 1.38 হবে। অবশ্যই এটার ক্ষেত্রে মাথায় রাখবা এটার এককটা পরীক্ষায় আসে জুল আর কেলভিন, অবশ্যই মাথায় রাখবা। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত? প্রথমেই আসছে এটা দেখো। তাহলে এটা আনসার হচ্ছে কোনটা হবে বলো তো? টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের গড় গতিশক্তি বলছে, তাহলে গড় যদি বলে ভাইয়া ডি হবে। টি বাই টু কেটি। তারপর সবচেয়ে ভাইটাল এবং লাস্ট যে টপিকটা সেটা হলো জলাশয়ের তলদেশ থেকে আসা বুদবুদের ক্ষেত্রে প্রবলেম গুলো। আচ্ছা, একটু খেয়াল করো যে এইখানে যদি, আচ্ছা, এই যে, তো এই মনে করো একটা জলাশয়, তাই তো? জলাশয়ে মনে করো যে পানি আছে, ঠিক আছে, জলাশয়ে মনে করো পানি আছে। আচ্ছা, দেখো যে এখান থেকে যদি কোনো একটা বুদবুদ উপরে উঠে, তোমরা কি জানো বুদবুদটা ছোট হয় না বড় হয়? বুদবুদটা কি বড় হয়? হবে। বড় বড় হয়। হয়। বড় হয়, সবাই জানি সেটা। তো যদি সেটা আমি শর্টকাট একদম শিখিয়ে দিচ্ছি, বুদ্ধিমান। হ্যাঁ, যদি আমাদের আয়তনটা দেওয়া থাকে যে আয়তন উপর থেকে উপরে উঠছে, এখান থেকে এখানে আসছে, আয়তনটা চেঞ্জ হয়, তাহলে আয়তনটা আমরা বুদবুদের ক্ষেত্রে কি জানি? একটা গোলকের কথা চিন্তা করলে আয়তন হয় অ্যাকচুয়ালি 4/3 পাই আর কিউব। তো কিউব। এখানে এভাবে প্রবলেম সলভ করতে পারো, বাট আমি তোমাদের সবচেয়ে সহজ ভাবে শিখিয়ে দিচ্ছি। এখান থেকে ইজিলি এভাবে দিয়ে আসবা, কোনো প্যারার কিছু নাই। যেটা লেখা দেখছি ওইটা ভালো মতো বোঝার চেষ্টা করো। যে জলাশয়ের তলদেশ থেকে আসা বুদবুদের আয়তন যদি বলে আয়তন n গুণ হয়েছে, তখন আমাদের সূত্র হবে H = 10⁻⁴ কত, জি। তাহলে এই হচ্ছে আমাদের শর্টকাট, অবশ্যই মাথায় রাখবা এটা। তাহলে এখানে এনটা কি বলতো? এনটা যদি আমাদের এই যে এই আয়তনটা ভি ড্যাশ ছিল না, তাহলে ভি ড্যাশটা যদি আগের এন গুণ হয়, তখন হচ্ছে আমাদের এই সূত্র ইউজ হবে। আর যদি বলে ভাইয়া না, এখানে যদি বলে যে ব্যাসার্ধ হচ্ছে ছিল আর, উপরে আইসা হয়ে গেছে বড় আর, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের আরটা যদি ছোট আর এর এন গুণ হয়, সেই ক্ষেত্রে আমাদের যে এইচ যেটা সেটা হবে অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে আমাদের এইচটা হবে অ্যাকচুয়ালি H = সবকিছু সেম থাকবে, শুধু এখানে হবে n³ - 1, এন এর জায়গায় n³ হবে, নিচে হবে রো জি, আর এই জায়গায় হচ্ছে জাস্ট কি হবে। বুঝছো? এটাকে আরেকটু ইজি করে দেই। দেখো রো, এই যে পি রো জি, পি এর মান হচ্ছে আমাদের স্বাভাবিক যে বাষ্পচাপ বা বায়ুমণ্ডলের চাপ, যে 101,325। রো হচ্ছে আমাদের কত, পানির ঘনত্ব কত? 1000। 1000 আর কেজি পার জি এর মিটার মান কিউব। হচ্ছে 9, হ্যাঁ, জি এর মান হচ্ছে 9.8। তাহলে হচ্ছে এখানে এই মানগুলো যদি আমি একটু বসায় দেই, তাহলে মানটা অ্যাকচুয়ালি তোমার যেটা আসে সেটা হলো অ্যাকচুয়ালি, দেখো, P/ρg, এই মানটা তোমার প্রায় আসে হচ্ছে 10.32 এর কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি 10.32 × n³ - 1
যখন কি হয়, যখন ব্যাসার্ধের কথা বলে কিউব হয় কোন সময়, মাথায় রাখবা শর্টকাট, ব্যাসার্ধ যখন বলে। আর যখন বলবে আয়তন এন গুণ হয়, তখন আমাদের এইচটা হবে অ্যাকচুয়ালি 10.32 n-1। ওকে, তাহলে আমরা প্রবলেম গুলো সলভ করি। প্রথম একটা 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 প্রবলেম দিয়েছি, দেখো একটু বড় সড়ো প্রবলেম। এটা পারলে সবগুলাই পারবা। দেখো, একজন ডুবুরি রোদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব কি বলছে বলো তো, এখানে কি বলছে? এটা তোমরা অবশ্যই দেখো না পরীক্ষা হলে, টানে পড়া যাও, এটা তোমাদের চোখে লাগে না। কি বলছে বলো, দেখতে পাচ্ছ? আয়তন। জি আয়তন ভাইয়া। বলছে। তাহলে বুদবুদের উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির তলের উপরিতলে বুদবুদের আয়তন কত হয়েছে? 4 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলছি কি, খেয়াল করো, এখানে ছিল তার কত, 2 মিটার, মানে অ্যাকচুয়ালি সেন্টিমিটার কিউব। আর এখানে আয়তন কি হয়েছে, 4 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে এন এর মান কত বলো তো, কয় কয় গুণ হয়েছে? 2। 2। 4/2, মানে হচ্ছে 2 গুণ হয়েছে। তাহলে আমাদের কি বলছে, যে এখন বলো তো, যেহেতু আমাদের আয়তনের কথা বলছে, তাহলে আমাদের সূত্র কোনটা ইউজ হবে? সূত্র কি এইটা ইউজ প্রথমটা হবে s equal to n নাকি minus এইটা 1 ইউজ হবে? into v divided by rho v। হ্যাঁ, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি ইউজ হবে অ্যাকচুয়ালি 10, h ইকুয়ালস টু 10.32 n-1। এই জিনিসটা কি বুঝছি? কিউব হবে কখন, সবাই বলো একটু, কিউব হবে কখন এন এর মান? যখন ব্যাসার্ধ ভাইয়া যখন ব্যাসার্ধের ব্যাসার্ধ কথা উল্লেখ বড় থাকলে। হয়। হ্যাঁ, এই জায়গায় সবাই ভুল করে, এই জন্য বারবার বলতেছি। তাহলে আমাদেরকে বলছে যে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির উপরে পানির চাপের সমান হয়, তাহলে হ্রদের গভীরতা কত? তাহলে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তাহলে এই যে এখানে একটা ব্যাপার বলছে কি, যে 10 মিটার এই পানির কথা চাপের ভাই, সমান এই হয়। কথাটা বুঝি নাই। হ্যাঁ, এখানে তো বলছে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়। হ্যাঁ, দেখো এখানে জাস্ট একটা একটা এক্সট্রা তথ্য দিয়ে দিছে তোমাকে, আমি জাস্ট দেখো এখানে এক্সট্রা কি বলছে, যে 10 মিটার পানির চাপের সমান হয় রোদের তলদেশের গভীরতা কত। এই যে এই ধরনের প্রবলেম যখন দেয়, তখন অ্যাকচুয়ালি তোমাদের ইজি ভাবে দেয় না, কিছু না কিছু একটা তোমাদের প্রবলেম ক্রিয়েট করে দেয়, যাতে করে তোমাদের কনফিউশন তৈরি হয়। এখানে দেখো, টেন যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তাহলে এই মানটা তোমরা অনেকেই বের করতে যাবা এইভাবে, যে পি সমান বের করে ফেলবা এইচ রো জি। ঠিক আছে, এইভাবে বের করতে যাবা, কোনো দরকার নাই। আমরা এই পি এর মান কত ধরছি, 101,325 স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। ঠিক আছে, সো আমাদের এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, 10 মিটার উচ্চতা যে না? হ্যাঁ দেখো, যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, এই জিনিসটা একটু অ্যাভয়েড করে আমরা যদি প্রবলেমটা সলভ করে একটু খেয়াল করো তো। এখানে 10.32 ইন্টু কত, n-1, এন এর মান কত, এন এর মান কত এখানে 2, ভাইয়া 2। 2 - 1, তাহলে অ্যাকচুয়ালি এই মানটা কত? অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 10-এর কাছাকাছি মানটা। তাহলে আমাদেরকে দেখো, অ্যাকচুয়ালি তার, সে ঠিক 10 মিটার উপরে আইসা তার আয়তনটা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে বললো যে চাপ হচ্ছে কত, 10 মিটার পানির চাপের সমান হয়, তার মানে এই 10 মিটার পরই তো তার উপরিতল চলে আসে। তাহলে এটাই তো, এখানে তার উপরে স্বাভাবিক চাপ হবে না, এখানে এখানে তার চাপটা কি হবে, স্বাভাবিক হবে না? জি স্বাভাবিক ভাইয়া। বায়ুমণ্ডলের চাপ 10 মিটার উপরে, তাহলে এটা দিয়ে কনফিউশন তৈরি করছে জাস্ট, আর কিছু না। এটা তো আমরা জানি যে 101,325। তুমি কি বুঝছো যে কোশ্চেন করছো ভাইয়া? না বুঝলে আবার বলো। যে কোশ্চেন করছিলে যে 10 মিটার পানির চাপটা বুঝো না, এখন কি বুঝছো? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে বিষয়, যে এই যে আমরা কি পাইছি এখানে অ্যাকচুয়ালি, তারা বলছে কি যে সামথিং উচ্চতা ওঠার পরে বিটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাহলে বিটা দ্বিগুণ হয়েছে, তার মানে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি তার এইচটা হচ্ছে 10 মিটার উপরে ওঠার পরেই তার তার উপরিতল তলে মানে চলে আসে। তো 10 মিটার উপরে তার উপরিতল চলে আসে, তাহলে উপরিতল মানে কি, স্বাভাবিক বাষ্পচাপ না? কারণ এই যে এই অংশটা তো তার খোলা, একটা কুয়ার ক্ষেত্রে তার এই অংশটা কি খোলা না? তাহলে যখনই উপরে চলে আসবে, উপরে চলে আসলে তো এখানে তার কি আছে, জাস্ট বায়ুমণ্ডল আছে না? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কত জানি আমরা, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 101,325। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা বসায় দেই এখানে, যে পি ডিভাইডেড বাই রো জি, তাহলে এই মানটা কি চলে আসে বলতো, 10.32, অথবা এটাকে আমরা অনেকে 10 ধরে নিতে পারি। দ্যাটস ইট। যদি এখানে কোনো কারণে বলতো, ভাইয়া একটু খেয়াল করো, যদি কোনো কারণে বলতো যে এখানে আমাদের ব্যাসার্ধটা হয়েছে কত, ব্যাসার্ধটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হইলে আমাদের প্রবলেমটা এখানে কি হইতো, জাস্ট এন এর জায়গায় কি বসতো, এন এর জায়গায় বসতো। N2। যে যদি বলতো ব্যাসার্ধের কথা বললে এখানে 74 হয়তো মিটার। 10.32
এখানে হয়তো 2^³ - 1, তাহলে এখানে হয়তো অ্যাকচুয়ালি 8 - 1 - 7 মানে 70 মিটার। 7 × 10 মানে 70 মিটার ধরা যায়। ঠিক আছে, আমরা সবাই বুঝছি। জি ভাইয়া। ওকে, দ্যাটস ইট। এতটুকু ছিল, এর বাইরে আসলে কিছু করতে হবে না। যা দেখাইছি, যা পড়াইছি, এতটুকুর মধ্যে আহ, তোমরা কি বলা যায়, এই ধরনের টপিকই কমন পাবা বারবার। আর কি বলা যায়, পরবর্তী ক্লাস তো পরে কালকে কি ক্লাস আছে এটা আমি দেখে তোমাদের পরে হচ্ছে সময়টা, যদিও 9টার দিকে ক্লাস থাকবে, আমি বলে দিব। আর একটা জিনিস তোমাদেরকে সতর্ক করে দিই, তোমরা সবাই মিট করে ভাইয়া রাখবা একটা যাতে করে কোশ্চেন রেকর্ডটা ছিল। ভালো হয়। হ্যাঁ, বলো। ভাইয়া হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কয়েকবার মানে একই প্রশ্ন 4বার আসছে। তো হচ্ছে ওখানে আপনার ওই যে দেওয়া আছে যে 3টি গ্যাসের অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড, তাদের মূল গড় বর্গবেগ কত? ভাইয়া এসবের ক্ষেত্রে তো আমাদের ক্যালকুলেটর লাগবে, কিন্তু উইদাউট ক্যালকুলেটর কিভাবে এগুলাকে বার করব? আচ্ছা, এটা এটা সব জায়গায় আছে, খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই। এই যে তাহলে এটা হচ্ছে এভাবে বের করে না, যে ভাইয়া এটা সি ইকুয়ালস সহজে টু করলে হয়ে যাবে না? 30 স্কোয়ার, কত কত ছিল, 35 স্কোয়ার আর কত, আর হচ্ছে 25। স্ক্রিন দেখা যাচ্ছে, 25 স্কোয়ার ডিভাইডেড বাই কিউব। স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যায়। তাহলে এই মানটা আসলে ক্যালকুলেটর লাগবে, বাট তোমাকে কোশ্চেন যখন দিবে তখন অ্যাকচুয়ালি তোমাকে মানটা এইভাবেই দিবে যাতে তুমি মানে বের করতে পারো। ধরো এরকম একটা মান দিতে পারে যে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার। ঠিক আছে, এইভাবে দিতে পারে। তখন হয়তো ক্যালকুলেটর তোমার লাগবে না। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, যেটা পারা যাবে না এটা কেউই পারবে না ক্যালকুলেটর ছাড়া। বাট তুমি এই যে জাস্ট প্রসেসটা একটু দেখে যাবা, এ হচ্ছে বিষয়। বুঝছি। জি ভাইয়া। বুঝছি সবাই। ভাইয়া হচ্ছে ওই আচ্ছা আপনি প্রথমে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের হচ্ছে প্রথমে একটা ম্যাথ পড়াইলেন না, ওই ম্যাথটা যদি আরেকবার বুঝাই দিতেন ভালো হতো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়। হ্যালো। হম, দেখা যাচ্ছে। আচ্ছা, জি রেসপন্স করো। ভাইয়া দেখা ওকে, যাচ্ছে। এই যে এইটা না। আচ্ছা, ওকে, কি বলছে যে আমরা একটু খেয়াল করি এখানে, এটা বুঝতে গেলে আমি তোমাদের একটু দেখাই। এই যে এই মনে করো হচ্ছে একটি কৈশিক নল। এই কৈশিক নলের মধ্যে যদি আমরা পারদ রাখি, তাই তো, যদি পারদ রাখি, তাহলে পারদ যদি ভাইয়া রাখি, মনে করো এটা নিচেরটা হচ্ছে ওই আমাদের যে ম্যাথ যেটা ছিল ওইটা, উপরেরটা বুঝছি, মানে নিচেরটা 2 নাম্বারটা। এই যে এইটা। হ্যাঁ, ওই যে পানির উপরে তলে রাখা 3 হ্যাঁ, সেন্টিমিটার দূরে। হ্যাঁ, হ্যাঁ তো ওইটা এটা হচ্ছে ভাইয়া। অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ, এটা আমরা আমাদের কি কি দেওয়া আছে বলো। একটা সুইচ রাখা হয়েছে যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এল এর মান দেওয়া আছে। তারপর এখানে টি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, অ্যাকচুয়ালি ফোর্স বের করতে বলছে, তাই না? তাহলে আমরা জানি কি টি ইকুয়ালস টু F/L, তাই তো, খেয়াল করো। তাহলে একটা সুইচ যদি আমরা রাখি, মনে করো যে একটা সুইচ যদি আমরা এখানে রাখি, তাহলে এটা হচ্ছে মনে করো পানি, তাই তো। পানির মধ্যে যদি আমরা একটা সুই রাখি, তাহলে একটু খেয়াল করো। তাহলে সুইটা যদি আমরা রাখি, এটা যদি হয় সুই, তাহলে সুই যদি রাখি, আচ্ছা অন্য রং দিয়ে দেই। সুইটা যদি রাখি, মনে করো একটা সুই, তাহলে সুইয়ের এই যে এইদিকে হচ্ছে একটা তল, এদিকে হচ্ছে আরেকটা তল, দুইটা তল। কারণ দেখো, যদি কোনো এক সাইড যদি ডুবে যাইতো তাহলে তো সুই বাইসা থাকতো না, তাই না? তার ব্যালেন্স আসে আসে কিভাবে, যে এখানে একটা তল, এখানে একটা তল। তাহলে যখনই দুইটা তল আসবে তখন তার দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্য হবে তার দুইটা। ঠিক আছে, যেখানেই ধরো এইটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তো সেখানে দুইখানে যদি তোমার কাজ করে, তাহলে এইদিকে একটা লম্ব হবে, এদিকে একটা লম্ব হবে। দ্যাট মিনস এটা একটা এল, এটা একটা এল। তাহলে এল এল হচ্ছে 2L। তাহলে এই জন্য আমাদের এখানে এলটা হয়ে যাবে কি, এলটা হয়ে যাবে 2L। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু কি হবে, 2 × T × 2L। তাহলে মানটা বসাও, টি এর মানটা এই যে আমি বসাইছি এখানে, খেয়াল করো। এখানে আমাদের টি এর মান কত ছিল, 72 × কত, 72 × 10⁻³ শুনতে পাচ্ছ তুমি? তাহলে এই যে আমাদের 3 সেন্টিমিটারকে হচ্ছে কি করছি, মিটারে নিছি। মিটারে নেওয়ার পরে জাস্ট এখানে ক্যালকুলেশন কিভাবে করছি খেয়াল করো। তাহলে এই যে এখানে 100 ছিল, তাহলে 72 ছিল এখানে, তাই তো। তাহলে 3 আর 2 কত, 6, 6 আর 72 কত, 432।
তাহলে 432 ইন্টু এখানে হচ্ছে 10⁻², এখানে হচ্ছে কিউব, তাহলে হবে একটা, এখানে কত আছে, দাঁড়াও এখানে 70, হ্যাঁ, তাহলে এখানে কত আছে দেখো তো, এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি 10⁻কত স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে এখানে -2, আর একটা যদি টেন টু দি পাওয়ার -2 আনে তাহলে মাইনাস কত হয়, -5। তাহলে এখানে আছে কত, 432 ইন্টু 10⁻⁻5, তাহলে এটাকে লেখা যায় কি 4.32। তাহলে 2 ঘর যেহেতু নিয়ে আসছি, তাহলে ওইদিকে 2 ঘর কমবে, তাহলে হবে 10⁻, কত, জাস্ট 10⁻, 2 ঘর কমলে 5 থেকে হয়ে যাবে 3। তাহলে আনসার হচ্ছে বি, বুঝছি। ভাইয়া এক নাম্বারটা একটু বোঝা যান। আচ্ছা, এক নাম্বারটা এই যে দেখো, এক নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে পারদ আছে তাই না, তো পারদ এইভাবে থাকে, পারদ কখনো কাচের সাথে মানে তোমার ভেজে না, পারদ দিয়ে কাচ ভেজে না, এটা হচ্ছে পারদ মানে কাচ এবং পারদের ধর্ম, খেয়াল করো। তাহলে এই যদি হয় অবস্থা, তাইলে তাইলে হচ্ছে দেখো, এখানে আমরা জাস্ট একটা স্পর্শ বরাবর, এই যে এইদিকে এইদিকে তার একটা কি আঁকবো, একটা স্পর্শক আঁকবো, এই যে স্পর্শক আঁকলাম তাই না। তাহলে যখন সে টাচ করলো না, তাহলে কাচের সাথে যখন টাচ করবে না, তাহলে তার চেহারাটা এভাবে হবে না, এরকম হবে না যে লেগে আছে কিন্তু টাচ করতেছে না, বুঝতে পারতেছি। ইয়া হ্যালো, জি আচ্ছা ভাইয়া। তাহলে এখন বলো, তাহলে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে আমাদের থেটা, তাহলে এটা কি ডেফিনেটলি এই কোণটা 90 ডিগ্রি থেকে কম না। 90 ডিগ্রির চেয়ে বলো, বেশি। দেখো এটা কি 90 ডিগ্রি থেকে, সরি উল্টা বলে ফেলছি, এটা কি 90 ডিগ্রি থেকে বেশি হবে না, যদি আমরা এই যে এদিকে চিন্তা করি, এদিকে 90 ডিগ্রি হইলে এই মানটা কত, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে নব্বই নব্বই ডিগ্রি ডিগ্রি থেকে থেকে বেশি। 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রিতে বেশি, তাহলে আমরা জানি কি পারদের সাথে কাচ ভেজে না কখনো, তাহলে না ভেজলে এটা কি হয়, না ভেজলে হচ্ছে স্থূলকোণ, তাহলে না বুঝলে স্থূলকোণ হয় মানে কত, 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে বলছে পারদ এবং কাচ, তাহলে পারদ এবং কাচ অবশ্যই ভেজে না, তাহলে না ভেজলে আমরা কি জানি, স্থূলকোণ। তাহলে এই যে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে আনসার কোণটা হবে ডি, বুঝছি এবার।